আসসালামু আলাইকুম। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। রুশ ভূখণ্ডে আক্রমণ করে ভয়ঙ্কর ফাঁদে ইউক্রেন। অন্যদিকে বিবিসির বিশ্লেষণ, ইসরায়েল কোথা থেকে এত অস্ত্র পায়। আরও জানিয়ে দেব রুশ ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চায় ইউক্রেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচন, কমলার তহবিলে $40 কোটি জমা, আবারও পিছিয়ে ট্রাম্প। আরও জানিয়ে দিব ট্রাম্পের বিরুদ্ধে নাৎসি প্রীতির অভিযোগ। এবং সর্বশেষ জানিয়ে দেব চীনে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ইয়াগি ঝড়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে জানিয়ে দিন কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং শুনছেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকুন। রুশ ভূখণ্ডে আক্রমণ করে ভয়ঙ্কর ফাঁদে ইউক্রেন। দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে রীতিমতো সবাইকে অবাক করে দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালায় জেলেনস্কি বাহিনী। এরপর থেকেই প্রশংসার বাতাসে ভেসে বেড়াচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু পুতিনের পাল্টা খেলায় এখন সেই প্রশংসার পালে দেখা দিয়েছে উদ্বেগের হাওয়া। একদিকে ইউক্রেন যখন কুরস্ক অঞ্চলে অভিযান চালাচ্ছে, অন্যদিকে নিজ দেশের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ অঞ্চল হারাচ্ছে তারা। গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ইউক্রেন বাহিনী যখন কুরস্ক দখলে ব্যস্ত, তখন রুশ বাহিনী প্রতিদিন ইউক্রেনের ডনবাসের নতুন নতুন এলাকা দখল করেছে। বিশ্লেষকদের মতে ইউক্রেন বাহিনী যখন রুশ ভূখণ্ড খুব অল্প জায়গা দখল করে তুমুল লড়াই করছে, তখন রাশিয়ার সামরিক বাহিনী প্রায় বিনা বাধায় কাঙ্ক্ষিত ডনবাস অঞ্চলে দখলের পথে এগিয়ে চলছে। কিয়েভের দাবি, কুরস্ক অঞ্চলের 1000 কিলোমিটারের বেশি এলাকায় নিয়ন্ত্রণ নিয়েছে তারা। তবে কয়েক সপ্তাহের মধ্যেই এর সফলতা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। কেননা এমন মরিয়া সিদ্ধান্তের যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ হারাতে বসেছে কিয়েভ। রুশ অঞ্চল দখলের কর্তৃত্ব নিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি নিজ সেনাদের মনোবল ধরে রাখার চেষ্টা চালালেও ইউক্রেনের অভ্যন্তরে থেমে নেই পুতিনের সেনারা। তবে কিয়েভের শক্তিশালী সেনা ইউনিটগুলো কুরস্ক আক্রমণ নিয়ে ব্যস্ত থাকায় প্রতিরক্ষা অনেকটাই দুর্বল হয়ে পড়ে পক্রোভস্কের। এমনকি কুরস্কে ইউক্রেনের হামলার পর সম্মুখ সারি থেকে খুব বেশি সেনাকেও অঞ্চলটিতে সরিয়ে আনেনি মস্কো। দনেৎস্ক সামরিক সরঞ্জাম সরবরাহের মেরুদণ্ড বলে পরিচিত পক্রোভস্ক শহরটি এখন রাশিয়ার নিয়ন্ত্রণে আসা এখন সময়ের ব্যাপার। ইসরায়েল কোথা থেকে এত অস্ত্র পাচ্ছে? ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল যেভাবে যুদ্ধ চালাচ্ছে, তার জেরে দেশটির কাছে অস্ত্র বিক্রি বন্ধের জন্য পশ্চিমা সরকারগুলো চাপের মুখে পড়ছে। ইসরায়েল বিশ্বের একটি বড় অস্ত্র রপ্তানিকারক দেশ। তবে আকাশপথে হামলা চালানোর ক্ষেত্রে ইসরায়েলের সামরিক বাহিনী আমদানি করা যুদ্ধ বিমান, গাইডে বোমা ও ক্ষেপণাস্ত্রের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। গাজায় ইসরায়েল আকাশপথে চালানো সামরিক অভিযান চালাচ্ছে। বিশেষজ্ঞরা তাকে সাম্প্রতিক ইতিহাসের অন্যতম তীব্র ও ধ্বংসযোগ্য বলে উল্লেখ করছেন। বিভিন্ন অধিকার গোষ্ঠী ও ইসরায়েলের পশ্চিমা মিত্র দেশগুলোর কিছু রাজনীতিবিদ বলছেন, দেশটির কাছে অস্ত্র রপ্তানি স্থগিত করা উচিত, কারণ ইসরায়েল বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা সহ তাদের কাছে পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়টি নিশ্চিন্তে যথেষ্ট কাজ করতে ব্যর্থ হয়েছে। গত সোমবার যুক্তরাষ্ট্র বলছে, আন্তর্জাতিক মানবিক আইন মানার ক্ষেত্রে ইসরায়েলের অবস্থান তারা পর্যালোচনা করছে। এই পর্যালোচনার আলোকে তারা গাজায় সামরিক অভিযানে ব্যবহারের জন্য ইসরায়েলের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি করে এমন প্রায় 30টি রপ্তানি লাইসেন্স স্থগিত হয়েছে। ইসরায়েল যত অস্ত্র আমদানি করে সেই বিবেচনায় দেশটিতে যুক্তরাষ্ট্রের রপ্তানির পরিমাণ তুলনামূলক কম। এরপরও ইসরায়েলের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে লজ্জাজনক বলে অভিহিত করে নিন্দা জানিয়েছেন। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এই হামলায় প্রায় 1200 জন নিহত হন। 251 জনকে বন্দী করে গাজায় নিয়ে যায় হামাস। এই হামলার জোরে গাজা যুদ্ধের সূত্রপাত হয়। 7 অক্টোবর থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি হামলায় 40,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে উপত্যকাটির হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েল জোর দাবি দিয়ে বলে আসছে, ইসরায়েলি বাহিনী বেসামরিক নাগরিকদের হতাহত হওয়ার ঘটনা এড়াতে কাজ করছে। ইসরায়েলের দাবি, হামাস ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকদের সংঘাতের মধ্যে ফেলেছে, আর গাজায় সাহায্য সরবরাহের ক্ষেত্রেও কোনো বাধা নেই। রুশ ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চায় ইউক্রেন। রাশিয়ার ভেতরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পশ্চিমা মিত্রদের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চেয়েছে ইউক্রেন। শুক্রবার জার্মানির রামেস্টেইন বিমান ঘাঁটিতে ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের এক বৈঠকে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই অনুমতি চান। জেলেনস্কি বলেন, যুদ্ধ শেষ করার জন্য রাশিয়ার উপর চাপ তৈরি করতে তার দেশের এই অনুমতি দরকার। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমাদের দূরপাল্লার সক্ষমতা দরকার, শুধু ইউক্রেনের বিভক্ত ভূখণ্ডে নয় বরং রুশ ভূখণ্ডেও হামলা চালাতে পারা উচিত, যাতে করে রাশিয়া শান্তি আলোচনা করতে উদ্বুদ্ধ হয়। ইউডিসিজের বৈঠকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইউক্রেনের জন্য আরও $25 কোটি মার্কিন সামরিক সহায়তা ঘোষণা দেন। তিনি বলেন, আমাদের এই সহায়তা ইউক্রেনের ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা মেটাতে এবং সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে। বিবিসি জানায়, বৈঠকে ইউক্রেনের জন্য 650টি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ও লাইট ওয়েট মাল্টি রোল মিসাইল পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি। এসব ক্ষেপণাস্ত্র নিয়ে 6 কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত করা সম্ভব। ইউক্রেনে রুশ হামলা শুরুর পর ইউসিডিসির প্রতিষ্ঠা করা হয়। ইউক্রেনে অস্ত্র দেওয়া প্রায় 50টি দেশ নিয়ে গ্রুপটি গঠিত। ইতিমধ্যে গ্রুপটির কয়েকটি বৈঠক হয়েছে। এবারই প্রথম এই গ্রুপের বৈঠকে অংশ নেয় জেলেনস্কি। এমন এক সময় জেলেনস্কি জার্মানির ইউসিডিসির বৈঠকে যোগ দিলেন যখন রুশ হামলায় ইউক্রেনের পলটুভা শহরের 55 জন মানুষ মারা গেছেন, আহত হয়েছে 300 জন। যুদ্ধ শুরুর পর পশ্চিমারা ইতিমধ্যে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে, কিন্তু তা দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দেয়নি। এ অবস্থায় জেলেনস্কির এই অনুরোধ কতটুকু কার্যকর হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কমলার তহবিলে $40 কোটি, আরও পিছিয়ে ট্রাম্প। প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী প্রচার দল ও ডেমোক্রেট পার্টি আগস্ট মাসে $36 কোটি 10 লাখ তহবিল সংগ্রহ করেছেন। এতে নির্বাচনের 2 মাস আগে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে গেছেন তিনি। স্থানীয় সময় গত শুক্রবার কমলার প্রচার দল এই কথা জানিয়েছে। আগস্টে এক লাফে এ পরিমাণ অর্থ সংগ্রহের ফলে সেপ্টেম্বরের শুরুতে কমলার প্রচার তহবিলে $40 কোটি 40 লাখ জমা হয়েছে। এর আগে গত বুধবার ট্রাম্পের প্রচার দলের পক্ষ থেকে জানানো হয়েছিল আগস্টে রিপাবলিকান পার্টি $13 কোটি সংগ্রহ করেছে। মাসের শেষে তাদের তহবিলে জমা হয়েছে $29 কোটি 50 লাখ। নির্বাচনী বিধি মেনে জমা দেওয়া নথি অনুযায়ী এ নির্বাচনে 2 প্রার্থী $100 কোটি ব্যয় করবেন, যা নতুন রেকর্ড। বিজ্ঞাপনী কাজে এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে ভোটারদের কেন্দ্রে আসতে এসব অর্থ ব্যয় করবেন কমলা ও ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ন্ত্রক সংস্থার প্রতিবেদন অনুযায়ী 5 নভেম্বরের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আগে এই পরিমাণ তহবিল সংগ্রহ নির্বাচনী আবহ পুরোপুরি জমে ওঠার ইঙ্গিত। তবে ঘোষিত এই তহবিলের মধ্যে 2 প্রার্থীর সমর্থক অন্য গোষ্ঠীগুলোর সংগ্রহ করা অর্থ যোগ করা হয়নি। এদিকে আগামী মঙ্গলবার বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো সরাসরি বিতর্কে অংশ নেবেন। এবিসির আয়োজনে এই বিতর্ককে 2 প্রার্থীর জন্যই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের সঙ্গে বিতর্কে খারাপ করে শেষ পর্যন্ত নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়াতে হয় বাইডেনকে। 21 জুলাই প্রার্থী হিসেবে কমলাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেন তিনি। কমলার প্রার্থিতা ডেমোক্র্যাট ও দাতাদের মধ্যে নতুন কোনো প্রাঞ্চল্য ফেরায়। জনমত জরিপেও তার উত্থান দেখা যায়। ডেমোক্র্যাট প্রার্থীর প্রচার দলের তথ্য অনুযায়ী আগস্টে কমলার 13 লাখ নতুন দাতার 3/4 2020 সালের নির্বাচনে কোনো আর্থিক অনুদান দেননি। দাতাদের প্রতি 10 জনের মধ্যে 6 জনই নারী, এমনকি 5 জনের মধ্যে একজন দাতা নিবন্ধিত রিপাবলিকান বা স্বতন্ত্র ব্যক্তি। এরপরও জনমত জরিপের গড় ফল অনুযায়ী দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে হাড্ডাহাড্ডির লড়াই হবে। পেনসিলভেনিয়া, মিশিগান ও জর্জিয়ার মতো দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ভোটেই ফলাফল নির্ধারিত হবে। ট্রাম্পের বিরুদ্ধে নাৎসিপ্রীতির অভিযোগ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নাৎসিপ্রীতির অভিযোগ তুলেছে তার রাজনৈতিক প্রতিপক্ষ কমলা হ্যারিসের দল ডেমোক্রেটিক পার্টি। দলটি বলছে ট্রাম্প নাৎসিদের প্রতি সহনশীল, এমনকি অ্যাডলফ হিটলারের কিছু কাজ তিনি সমর্থন করেন। এর মাধ্যমে আমেরিকানদের অপমান করছে ট্রাম্প। বৃহস্পতিবার অর্থাৎ 5 সেপ্টেম্বর সন্ধ্যায় ট্রাম্পের এক বক্তব্যের বিরোধিতা করে দেওয়া বিবৃতিতে ডেমোক্রেটিক পার্টি ওই অভিযোগ করেন। বিবৃতিতে হ্যারিস ওয়ালেস প্রচারণার দলের মুখপাত্র মর্গান ফিঙ্কেলস্টাইন বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইহুদি আমেরিকানদের অবমাননা করেছেন। তিনি গর্বের সঙ্গে নবনাৎসিদের সঙ্গে রাতের খাবার খেয়েছেন এবং তিনি এমন একজন মানুষ যিনি মনে করেন অ্যাডলফ হিটলার কিছু ভালো কাজ করেছেন। তিনি নানা সময়ে নবনাৎসিদের প্রশংসাও করেছেন। মর্গান আরও বলেন, যতক্ষণ ইসরায়েল তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবে ততক্ষণ ট্রাম্প তাদের পাশে থাকবেন। এই বিষয়টি তিনি নিশ্চিত করেছেন এবং এর আগেও তার এইরকম আচরণের নজির রয়েছে।
আরও বলা হয় ভাইস প্রেসিডেন্ট কমলা বিষয়টি নিয়ে একেবারেই অপকট। তিনি আজীবন ইসরায়েলি রাষ্ট্রের সমর্থন হিসেবে ছিলেন, যেটি ইহুদিদের গণতান্ত্রিক স্বদেশ। তিনি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ এবং সবসময় তাদের আত্মরক্ষার অধিকারের প্রতি সম্মান জানিয়ে এসেছেন। একই সঙ্গে কমলা দেশে ও দেশের বাইরে ইহুদি বিদ্বেষ দমনে সংকল্পবদ্ধ এবং প্রেসিডেন্ট হলেও তিনি একই উদ্বেগ অব্যাহত রাখবেন। এরই মধ্যে কমলা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ইসরায়েলি পন্থী মধ্যপ্রাচ্য নীতিমালা থেকে সরবেন না তিনি। পূর্বসূরি বাইডেন যেভাবে এই বিষয়টি নিয়ে কাজ করছেন সে ধারা অব্যাহত রাখবেন বলে নিশ্চিত করেছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। চীনে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ইয়াগি। চীনের হাইয়ান প্রদেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ইয়াগি। হাইয়ান দ্বীপ ও ইয়াংডেঙ্গে বিপর্যয়কর ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে ইয়াগি বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। শনিবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয় ইন্দো প্যাসিফিক ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সেন্টার জানায় ইয়াগি অত্যন্ত বিপজ্জনক এবং শক্তিশালী টাইফুন। 2014 সালের পর থেকে চীনের দক্ষিণ উপকূলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন হতে পারে ইয়াগি, যা বন্যা ও পরিস্থিতি মোকাবেলার কাজকে খুবই চ্যালেঞ্জিং করে তুলবে। নাচার আর্থ ডাটা অনুসারে ইয়াগির বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় 240 কিলোমিটারের বেশি ও টাইফুনটি 4 ক্যাটাগরি হারিকেনের সমতুল্য।